এই সরকারের অধীনে, আর এই নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন তো একটা জাদুঘরে রাখার জিনিস, আর প্রধান নির্বাচন কমিশন মমি বানিয়ে রেখে দেন যুগে যুগে যাতে লোকে দেখে, এরকম একটা লোক ছিল। এই কথা আমাদের দেশে বলতে পারবেন? আমরা আমাদের দেশের নেতাদের এরকম করে মূল্যায়ন করতে পারবো? আমাদের সবারই তো সেন্টিমেন্ট খুব হাই, কারো সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলা যাবে না, সেটা ধর্মীয় হোক, পারিবারিক হোক, ব্যক্তিক হোক। সেন্টিমেন্টের মধ্যে লাগলেই তারা সবাই খেপে যাবেন। নূর বক্তৃতা করলেন, আমি শুনলাম, খুবই সুন্দর বক্তৃতা তিনি সবসময় করেন। আজকেও যেটা বললেন তার মধ্যে ৭ই মার্চের কথা বললেন। ৭ই মার্চ আমাদের স্বাধীনতার ঘোষণা হয়েছিল? উনি মনে করেন হয়েছে, কারণ বঙ্গবন্ধু তো বললেন আমাদের সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তা ঘোষণা কি হলো না? যদি হয় তাহলে 15ই মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে কি বৈঠক হলো? আমাদের সমস্ত ইতিহাস ঘেঁটে দেখেন, ইয়াহিয়া এবং ভুট্টোর সঙ্গে আমাদের দেশের নেতাদের, শেখ মুজিবের এবং পরবর্তীকালে যে 3 থেকে 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা যে কথা বলেছেন তার কোন ইতিহাস আমরা কেউ জানি না। আপনারা জানেন? জানেন না। আমি জানি না। মঞ্চে যারা বসে আছেন কেউ জানেন? কোন জায়গায় লেখা হয়নি। আমি এটি নিউজ একটা অনুষ্ঠান করতাম তখন, টক শো, সেইখানে ডক্টর কামাল এসেছিলেন, আমি দেখেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনারা হয়তো জানেন শেষের দিকে শেখ মুজিব ডক্টর কামাল, তাজউদ্দিন আহমদ, নজরুল ইসলাম তাদেরকে একটা দায়িত্ব দিয়েছিলেন আলোচনাটা চালিয়ে যেতে। আমি বললাম ডক্টর কামালকে, আপনারা কি বিষয়ে আলোচনা করেছেন? ডক্টর কামাল আমার কথার জবাব দিলেন না। ওনার সমালোচনা করবার জন্য বলছি না, ইতিহাস উদ্ঘাটনের জন্য বলছি। ডক্টর কামাল এখনো জীবিত আছেন। ওই সময় ইয়াহিয়া খানের সঙ্গে কি নিয়ে কথা হয়েছিল আমরা জানি না, কিন্তু 23 তারিখ সকালবেলা যখন বঙ্গবন্ধুকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি যে আলোচনা করছেনই, আলোচনায় কি অগ্রগতি হচ্ছে কিছু? বঙ্গবন্ধু জবাব দিয়েছিলেন, অগ্রগতি যদি না হয় তাহলে আমি কথা বলছি কেন? অগ্রগতি যদি হয়, 23 তারিখের এই কথা বঙ্গবন্ধু বলবার পরে 25 মার্চের রাত্রে এই রকম নৃশংস ভাবে বাঙালি জাতির উপরে আঘাত করা হয়? আমরা ইতিহাস নিয়ে যারা চর্চা করি, আমরা যারা মূল্যায়ন করতে চাই, আমরা যারা আমাদের জাতীয় বীরদের তাদের মর্যাদার জায়গায় প্রতিষ্ঠা করতে চাই, সেই মর্যাদা কেবল একটা অলংকার দিয়ে সাজিয়ে রাখবো পুতুলের মতো, সেটা তো নয়। আমি তার আগা পাঁচতলা বুঝবো, দেখবো, শিখবো, আমার জন্য তিনি কি অবদান রাখেন, ভবিষ্যতের জন্য কি শিক্ষা নিয়েছেন, সেটা তো আমাকে জানতে হবে। আমি জানি আওয়ামী লীগের অনেক নেতা বক্তৃতা করেছেন, আমিও তো প্রায় 26 বছর আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের দায়িত্ব ছিলাম, আমিও বক্তৃতা করেছি। যিনি বললেন আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করবে। কোন নেতাকে আমি বক্তৃতা করতে শুনেছি সরাসরি গেরিলা যুদ্ধের নির্দেশ দিয়েছেন তিনি, আর বাকি কি? হ্যাঁ, এটাও তো ঠিক, যখন বলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সেটা তো যুদ্ধ করবারই আহ্বান হবার কথা। অথচ শেখ হাসিনা তারপরে বক্তৃতা করেছেন, সিরাজুল আলম খান, আসমম এবং অন্যান্যরা সবাই মিলে আমার পিতা জাতির জনক বঙ্গবন্ধুকে 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য খুবই উস্কানি দিয়েছিল, কিন্তু উনি সেই পথে যাননি। আমি কি বানিয়ে বললাম? এটা ইতিহাসে নাই, বাংলাদেশের মানুষ জানে না। তাহলে 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা উনি দিয়েছেন, সেই কথা তো বলা যাবে না। আমি শেখ মুজিবুর রহমানকে অশ্রদ্ধা করছি না, আমি স্বীকার করি শেখ মুজিব যদি না থাকতেন তাহলে এই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা যেত না হয়তো, অন্তত উনি এটা করেছিলেন। কিন্তু কেউ যদি বলেন যে উনি আমাদেরকে স্বাধীনতার সূর্য উপহার দিয়েছিলেন, মানে কি একটা থালাই করে স্বাধীনতার সূর্য জল জল করছে কোথা থেকে নিয়ে আমাদের সামনে হাজির করে দিয়েছেন, আমরা সবাই বসেছিলাম, মুখে আঙ্গুল দিয়ে দেখেছি এবং উপভোগ করেছি, এই রকম?
তার জন্য 30 লক্ষ লোককে জীবন দিতে হয়েছে। কেউ কোনো জায়গা থেকে আমাদের জন্য উপহার সামগ্রী হিসেবে স্বাধীনতা তো দেয়নি। এখন তারপরে আমি বলছি, আমাদের স্বাধীনতার প্রাণ পুরুষ শেখ মুজিব নিশ্চয়ই, কিন্তু স্বাধীনতার পরে বাংলাদেশ যখন স্বাধীন হলো, বাংলাদেশের প্রথম ব্যালট বাক্স হাইজ্যাক হলো কোথায়? 1973-এর ডাকসু নির্বাচনে। আমি তখন জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মাহবুব জহুর পরিষদ আমাদের, আমরা ব্যাপক ভোটে জিতেছিলাম। সেই ব্যালট বাক্স ছিনতাই করে নিয়েছিলেন তার পুত্র শেখ কামালের নেতৃত্বে। মনে করে দেখেন, 73-এ জাতীয় সংসদে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে এখন তারা বলছেন খন্দকার মুশতাক হচ্ছে তার কিলার, সবচাইতে খল লোক, ইত্যাদি ইত্যাদি, সব হয়তো সত্যি। কিন্তু নির্বাচন যখন হলো 73-এ, তখন এই খন্দকার মুশতাক দাঁড়িয়েছিলেন দাউদকান্দি থেকে, জাসদের পক্ষ থেকে প্রার্থী রশিদ ইঞ্জিনিয়ার। ওইখানে ভোট গোনা হলো, ঘোষণা করা হলো রশিদ ইঞ্জিনিয়ার জিতেছেন। সেই ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় আনা হলো, ঢাকায় গোনবার পর ঘোষণা করা হলো জিতেছে খন্দকার মুশতাক। ইতিহাস। আমি কাউকে দোষারোপ করবার জন্য বলছি না, শুধু বলছি এই কারণে, আপনি যখন ইতিহাস শিখবেন তখন সত্য জানাটা জরুরি, এবং সেই সত্য পাওয়া খুবই কঠিন। বলে না, বাল্মীকির কথায় আছে, ঘটে যাতা সত্য নয়, সেই সত্যি যা রচিবে তুমি। ক্ষমতায় বসে ইতিহাস লিখবার জন্য বলে দিচ্ছেন, যেরকম করে লেখা হচ্ছে তাই এখন ইতিহাস চালানো হচ্ছে। যদি আজীবন গণতন্ত্রের সৈনিকই হন, তবে বাকশাল কি ছিল? গতকাল বক্তৃতা করলেন দ্বিতীয় বিপ্লবকে ভুল বোঝা হয়েছিল, কিন্তু বাকশালের দলিল তো আছে, ওর মধ্যে লেখা আছে বঙ্গবন্ধু হবেন দেশের আজীবন প্রেসিডেন্ট। তাহলে কোনো ভোটের ব্যাপার আছে? কোনো গণতন্ত্র আছে? ছিল তখন, এখন আছে? নাই। এটাই হচ্ছে সত্যি। এই সত্যকে উপলব্ধি করবার ক্ষেত্রে আমি মনে করি, যদি এই রকম কোনো অনুষ্ঠান হয় যেখানে আমরা কোনো ব্যক্তির চরিত্র, তার ইতিহাস, তার জীবনী আলোচনা করতে চাই, প্রথম চেষ্টা করবো সেই মানুষ ব্যক্তিগতভাবে কেমন, তারপরেই বুঝতে চাইব সেই মানুষ আমার বর্তমান সময়ের জন্য কতখানি প্রায়োগিক, তার থেকে শিক্ষা নিয়ে আমি কতখানি সামনের দিকে যেতে পারি। আমি কথা লম্বা করব না, এক কথাই বলতে পারি, আপনাদের কারো 10টা বই পড়তে হবে না, মৌলানা ভাসানী ক্ষমতার লোভী ছিলেন না। শুনলেন তো, উনি যে যুক্ত ফ্রন্ট করেছিলেন হক ভাসানী সোহরাওয়ার্দী, উনি কিছু হননি। যুক্ত ফ্রন্ট জিতেছে, একটু আগে জোনায়েদ সাকি বললেন, উনি কোন মন্ত্রী হননি। কোন সময় ক্ষমতার জন্য লোভ করেছে এই রকম ইতিহাস নাই। অথচ এখন আমরা মনে করি জীবনের সাফল্যই হচ্ছে, অন্তত পলিটিক্স যারা করে তারা মনে করে জীবনের সাফল্যই হচ্ছে এমপি মন্ত্রী কিছু হওয়া। আমাকে যে কত লোক বলে, ভাই সারা জীবন ধরে রাজনীতি করলেন, আমার বয়স তো একদম কম না, 70 ছুঁয়েছি, এতগুলো বছর রাজনীতি করে কিছু তো হতে পারলেন না। আমি বলি, ভাই কি হব, আমি কি আশা করেন? আমি তো হয়েছি, আমি মাহমুদুর রহমান মান্না, লোকে আমাকে নামে চেনে, আপনাকে চেনে, আপনি কি হয়েছেন? ওরা মনে করে, সাধারণ মানুষ মনে করে আমাদের দেশের শিক্ষাটাই এরকম, যেন কিছু একটা হওয়া মানে একটা পজিশন পাওয়া এবং কিছু পয়সা কড়ি কামানো। আর এখন যারা ক্ষমতায় আছে তারা তো আজান দিয়ে খালি মাল বানানোর কাজেই আছে, এবং এটাই যেন মুখ্য, ক্ষমতায় থাকতে হবে। এই জন্যে প্রথমবার ছল চাতুরি করলেন, বিরোধী দলকে আসতেই দিলেন না 2014-তে, আর তার পরের বার যখন বিরোধী দল ক্ষমতায় রাজনীতি করবে তখন আগে রাত্রে সব কেটে কুটে নিয়ে চলে গেলেন। এই হচ্ছে অবস্থা। তখন সমগ্র জনগোষ্ঠীর সামনে আমার দরকার যারা, ওই যে বলে না, স্বজন হারানো শ্মশানে তাদের তোদের চিতা আমি তুলবই, আমার ভোট যারা কেড়ে নিয়ে গেছে তোদের সব কেড়ে নেব, শুধু সময়ের জন্য অপেক্ষা। আর সেটা করবার জন্য আমাকে কি করতে হবে?
আমি আবারও মাওলানা ভাসানীর কাছে যেতে চাই। মাওলানা ভাসানী ভুকা মিছিল কি কি করেছেন সব ইতিহাস শুনলেন না লম্বা? আরে মাওলানা হতে তার কি দোষ? মিছিল চলছে, পুলিশ বাধা দিচ্ছে, উনি পুলিশের সামনে গিয়ে একটা আজান দিয়ে দিলেন। এই বছর কি জানি নামাজের আবার অনেক রকম ভেদ আছে, আমি সব জানি না কোন সময় কোন নামাজ আদায় করা যায়। উনি একটা মাইকে বলে দিলেন আমরা এখন এই আজান ধরবো অথবা মোনাজাত ধরো। এই মোনাজাতের মধ্যে উনি যে কথা বলতেন সেটা একটা বক্তৃতার চাইতে বেশি শক্তিশালী হয়ে যেত। আমাদের দুর্ভাগ্য কি জানেন? আমাদের কাছে এখন মাওলানা ভাসানীর মতো মানুষ নাই। নূরের নেতৃত্বে আপনারা মিছিল করবেন, নূরকেই ধরে পিটিয়ে শুয়ে ফেলবে, আপনারা কি করবেন? হ্যাঁ, তা তো করছেন, তা তো করছেন আমি দেখছি। আচ্ছা, কিন্তু ধরেন এইরকম একটা মিছিলের সামনে যদি বেগম জিয়া থাকেন, পুলিশ মারবে? পুলিশ মারবে তাকে? ওই মিছিলের সামনে মারবে? কিন্তু বেগম জিয়া তো নাই। বেগম জিয়ার বদলে মাওলানা ভাসানী তো আগেই মারা গেছেন। কিন্তু আমি বলতে চাই আপনাদের সবাইকে মাওলানা ভাসানী হতে হবে বা বেগম জিয়া হতে হবে বা সেই রকম মানুষ হতে হবে যারা সমস্ত বাধা তুচ্ছ করে সামনের দিকে যাবার সাহস রাখে। আমি আমার কথা শেষ করে দেব, কারণ মাওলানা ভাসানীর উপরে তারা বিস্তারিত বলেছেন। আমি শুধু বলি, আপনাদের আমি আর একটা ধন্যবাদ দিই। এই যে 12 বছরের শাসনে এই দেশে ভয়ের চাষ করা হয়েছে, কেউ সহজে কথা বলতে চায় না। আমাদের বুদ্ধিজীবীদের বুদ্ধি এতই বেশি, ওরা জান বাঁচানোটা সবার আগে ফরজ মনে করেন, ওরা সম্মান বাঁচানো সবার আগে উচিত মনে করেন। এবং টেলিভিশন এক একটা চামচাতে ওদের চেহারা দেখলে পর্যন্ত গা ঘিন ঘিন করে। সব বড় বড় পরিচয়ের মানুষ, বিরাট বিরাট ইন্টেলেকচুয়াল। ওই যে কোন একটা নাটক দেখেছিলাম, ভাই ইন্টেলেকচুয়াল আবার কি বলে, যাদের ইন্টেলেকচুয়ালে গিয়ে ঠেকেছে ওরা চাপাবাজ। টেলিভিশনে গিয়ে চাপা পিটাতে পারে, মিথ্যা কথা বলতে পারে, অবলীলায় দালালি করতে পারে, এই ছাড়া ওদের কোনো অবদান নেই। ইন্টেলেকচুয়াল আপনারা যারা রাজপথে লড়াই করেন, আপনাদের বিবেক কথা বলে, আপনাদের জ্ঞান কথা বলে, এই রাজপথেই অতীতে সলিউশন হয়েছে। ওই টেলিভিশনে টক শো করে সলিউশন হয়নি, এই কেবলমাত্র ঘরের মধ্যে সেমিনার করে সলিউশন হয়নি। কিন্তু ঘরের মধ্যে সেমিনারটা দরকার আপনার এই কারণে যে ঘরের মধ্যে কথা বলে নিজেদের মধ্যে ঐক্য, নিজেদের চেতনাকে শানিত করা এবং তারপরে সামনের দিকে যাওয়া। আপনাদের আমি ধন্যবাদ দিচ্ছি, কেন জানেন? কবে থেকে শুরু করেছেন এক্স্যাক্টলি সেটা তো আপনারা জানেন, কিন্তু আমি যদি ধরি যে কোটার আন্দোলন থেকে শুরু করেছেন, ডাকসু নির্বাচন পর্যন্ত পার হলেন, 12 বছর ধরে যে ভয়ের চাষ করা হয়েছে, যে ভয়ের বরফের চাই পুরা দেশে জমাট বাঁধা শুরু করেছে, আপনারা সেটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। আমি তো বলি, নূর যদি কয়েকবার 10 বার মার খেয়ে থাকে, 10 বার তার নাম ফুটেছে, মানুষ মনে করেছে মার খাক যাই হোক। ওই হিন্দি ছবি দেখেছেন, ছবিটার নাম তো ভুলে গেছি, শাহরুখ খান নায়ক ছিল, ওকে তো খালি পিটায়, শেষ পর্যন্ত ওকে যতই পিটে দাঁড়িয়ে হাসি। তো বলে বেটা তুই হাসিস কেন? বলে লাগতা নেই। আমি দেখছি এই ছাত্ররাই পারে, যতই পিটাক ওরা বলবে লাগে না। আমি আপনাদের মধ্যে ওটাই দেখতে চাই। আমি জানি 69-এ যেরকম করে ছাত্ররা দাঁড়িয়েছিল, আগামীতে আবারও এই ছাত্ররা দাঁড়াবে। কিন্তু খেয়াল করবেন, এই সরকার আইয়ুব খানের সরকার না, এটা ইয়াহিয়া খানের সরকার না। আমরা ইয়াহিয়া খানকে জল্লাদ বলি ইত্যাদি যাই বলি না কেন, ওর চাইতে কঠিন সরকার এখন ক্ষমতায় আছে। কিভাবে? ইয়াহিয়া খান বুঝতো না, উনি আমাদের এখানে 1 ম্যান 1 ভোট দিয়েছিলেন। আগে তো ছিল না, প্যারিটি ছিল, 50-50 ভোট হলে আপনি স্বাধীনতার পক্ষে যুক্তি দিতে পারতেন না। কিন্তু প্যারিটি যখন হলো তখন আমার কাছে মেজরিটি, উনি বোঝেননি। কিন্তু এখন যিনি ক্ষমতায় আছেন উনি বোঝেন। করোনা ভয়ঙ্কর জিনিস,
করোনা তো একেবারে পুরো দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, মানুষ মারা যেতে পারে, কিন্তু তারপরেও জীবন আর জীবিকার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। অতএব গার্মেন্টস খোলো, কারখানা খোলো, ওষুধের দোকান খোলো, সব খোলো, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলো না। বোঝেন, যাতে মাতাল তালে ঠিক। আরে এই বছর ডাক্তাররা বলছে পরীক্ষা ছাড়া পাস করবে, মানে যারা পড়ে। ডাক্তার যদি পরীক্ষা ছাড়া পাস করে, এমনিতেই ডাক্তারদের যে অবস্থা, আমাদের চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা, কোন রকম পরীক্ষা ছাড়া যে সার্টিফিকেট বিক্রি করা, কি কি হয়েছে সব জানেন। এরপরে যদি পরীক্ষা ছাড়া সব ডাক্তার হয়ে যায়, তাহলে আমাদের জান বাঁচবে কিভাবে? এই ব্যবস্থা করছেন উনি। এবং এই জন্যে, আর যাই হোক, স্কুল খোলে না কেন জানেন? স্কুল খুলতে পারতো, কিন্তু স্কুল খুললে কলেজ খুলতে হবে, কলেজ খুললে বিশ্ববিদ্যালয় খুলতে হবে। আর বিশ্ববিদ্যালয় মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব এখন কতগুলো, 120-এর মতো। এই ছাত্রদের অর্ধেকও যদি ঢাকা শহরে নেমে যায়, ওই যে কমরেড সাইফুল হক বললেন না, 1 কোটি লোক রাস্তায় নামেন। আমি বলি ভাই, 1 কোটি লোক লাগবে না, 1 লাখ লোক নামেন, নেমে বলেন যাচ্ছি না যতক্ষণ তুই না যাস, তাইলে এই সরকার থাকবে না। এই কাজ আমরা করতে যাতে না পারি, এই জন্য সরকার বিশ্ববিদ্যালয় খোলে না, শিক্ষা প্রতিষ্ঠানও খোলে না। আর আমি বলি, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ, দেখি কতদিন বন্ধ রাখতে পারো। আমি আপনাদের সবার কাছে বলি, সবাই মনে করে মওলানা ভাসানীর শিক্ষা, সমগ্র ইতিহাস বিশ্বব্যাপী যে আন্দোলনের শিক্ষা, সেখান থেকে শিক্ষা নিয়ে নিজে বলিয়ান হন। আপনি থাকবেন, আপনার যত বন্ধু বান্ধব, যতজনকে পারেন, বিশ্ববিদ্যালয় খুলবার পরে এই সরকারকে একটা রেড কার্ড দেখাবার জন্য রেডি হতে হবে। আমি বিশ্বাস করি আপনারা পারবেন, কারণ এই দেশ ছাত্র আন্দোলনের দেশ। সেটা ভাষার জন্য বলেন, শিক্ষার জন্য বলেন, 6 দফার জন্য বলেন, স্বাধীনতার জন্য বলেন। আমাদের দেশের স্বাধীনতার পতাকা শেখ মুজিব দেখাননি, আমাদের দেশের স্বাধীনতার ইশতেহার আওয়ামী লীগ পড়ে নাই, আমাদের দেশে সেক্টর কমান্ডাররা আওয়ামী লীগের লোক না। এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, 420 কাকে বলে? সবাই চেতনা বোঝে বলে কি করেছে? মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল স্বীকারই করেনি যে উনি সেক্টর কমান্ডার। একজন সেক্টর কমান্ডার মেজর জলিল দেশের বাইরে মৃত্যুবরণ করেছেন, আর একজন সেক্টর কমান্ডার জেলের মধ্যে মৃত্যুবরণ করেছেন, নামও বলে না। এদের কাছে কোনো সুবিচার পাবেন না, এদের কাছে কোনো সুনীতি পাবেন না, এদের কাছে কথাবার্তা বলে গণতন্ত্র আসবে না। অতএব তাকে যেতে হবে। যাবার পরে কি, কোন অন্তর্বর্তী ব্যবস্থা রাখেনি তারা, আমরা অন্তর্বর্তী ব্যবস্থা দেব, কারণ এই সরকারের অধীনে আর এই নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন তো একটা জাদুঘরে রাখার জিনিস, আর প্রধান নির্বাচন কমিশন মমি বানিয়ে রেখে দেন, যুগে যুগে যাতে লোকে দেখে, এরকম একটা লোক ছিল।